তো ফ্রেন্ডস, আগের ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে আই ব্যাংক থেকে ওয়েল ট্রেন্ড স্টাফেরা এসে ডোনর কর্নিয়া কালেক্ট করে। তো ডোনর কর্নিয়া কালেক্ট করার পর সেগুলোকে কি করা হয়, প্রিজারভেটিভ সলিউশনে রেখে সেগুলোকে প্রিজারভেশনে রেখে দেওয়া হয়। তো আই ব্যাংকে কিছু পরীক্ষা বা টেস্ট করা হয় যে ডোনর কর্নিয়া কতটা ঠিক আছে, অর্থাৎ ডোনর কর্নিয়াতে কিছু প্রপার্টি থাকতে হবে বা কিছু বৈশিষ্ট্য থাকতে হবে যেগুলো পুরোপুরিভাবে ম্যাচ করলে তবেই কিন্তু সেটাকে ট্রান্সপ্লান্ট করা যাবে। তো ডোনর কর্নিয়াতে সর্বপ্রথম একটা এন্ডোথেলিয়াল সেল কাউন্ট ক্যালকুলেট করতে হয়, যেটা হচ্ছে স্পেকুলার মাইক্রোস্কোপি দ্বারা করা হয়। তো স্পেকুলার মাইক্রোস্কোপিতে যদি দেখা যায় যে ডোনার সেলের এন্ডোথেলিয়াল সেল কাউন্ট মোটামুটি 2000 থেকে মোটামুটি 2000 থেকে 2200 সেলস পার মিলিমিটার স্কোয়ার থাকে, তাহলে কিন্তু সেই কর্নিয়া ডোনেশনের পক্ষে আদর্শ। এবং কি করা হয়, স্লিট ল্যাম্প দিয়ে দেখা হয় যে সেই ডোনর কর্নিয়াতে কিছু প্যাথোলজি বা কিছু আছে কিনা, এবং তার সঙ্গে কি করা হয়, সেই ডোনর কর্নিয়ার থিকনেসটা একবার প্যাকিমেট্রি করে দেখে নেওয়া হয়। তো আই ব্যাংকে এই সমস্ত টেকনিক ইউজ করে দেখে নেওয়া হয় যে ডোনর কর্নিয়ায় কোনো সুইলিং আছে কিনা, অর্থাৎ ডোনর কর্নিয়া ফুলে নেই তো, বা ডোনর কর্নিয়া অন্য কোনো প্যাথোলজি নেই তো, ডোনর কর্নিয়ার যে এন্ডোথেলিয়াল সেল ডেন্সিটি সেটা ঠিকঠাক আছে কিনা, এগুলো সব দেখে নেওয়া হয়। কারণ ডোনর কর্নিয়া যদি এন্ডোথেলিয়াল সেল যদি ঠিকঠাক ডেন্সিটিতে না থাকে, তাহলে কি হতে পারে, সেখানে কিন্তু অপারেশনের পর, অর্থাৎ যদি কোনো ডোনর কর্নিয়া এন্ডোথেলিয়াল সেল যদি কম থাকে, তবে সেই কম এন্ডোথেলিয়াল সেল ওরা কর্নিয়াকে যদি কোনো ট্রান্সপ্লান্ট করে দেওয়া হয়, তবে সেই ট্রান্সপ্লান্টের পর কিন্তু পেশেন্টের বেশ কিছু কমপ্লিকেশন আসতে পারে। সো ডোনর কর্নিয়াতে অবশ্যই প্যাকিমেট্রি এবং এন্ডোথেলিয়াল সেল ডেন্সিটি কিন্তু একবার করে মেজারমেন্ট করা হয়। তো এই মেজারমেন্টগুলো যদি ঠিকঠাক হয়, তবেই কি করা হয়, সেই ডোনর কর্নিয়াকে কে হচ্ছে পেশেন্ট বা রিসিভারকে ট্রান্সপ্লান্ট করে দেওয়া হয়। ওকে, নেক্সট ডিফারেন্ট টাইপস। অর্থাৎ কর্নিয়াল ডোনেশন, যে সার্জারি আছে সেই কর্নিয়াল ডোনেশন সার্জারি বেসিক্যালি দু রকমের হয়। একটি হচ্ছে পেনিট্রেটিং কেরাটোপ্লাস্টি। আমাদের কর্নিয়ায় কিছু লেয়ার আছে, আমাদের কর্নিয়ায় বেসিক্যালি 5টি লেয়ার আছে। সবার প্রথমে থাকে এপিথেলিয়াম, তারপর থাকে ডেসিমেন্ট মেমব্রেন, তারপর আছে স্ট্রোবা, সরি এপিথেলিয়াম, বোম্যান্স মেমব্রেন। এপিথেলিয়ামের পর থাকে হচ্ছে বোম্যান্স মেমব্রেন, স্ট্রোমা। ফোর্থ লেয়ার থাকে ডেসিমেন্টস মেমব্রেন, আর ফিফথ লেয়ারে থাকে এন্ডোথেলিয়াম। সো প্রথমে ভুল বলেছিলাম, যাকে তো কি বললাম, প্রথমে হচ্ছে এপিথেলিয়াম লেয়ার থাকে, তারপরে আছে তারপরে আছে আমাদের হচ্ছে বোম্যান্স মেমব্রেন, তারপরে আছে স্ট্রোমা, নেক্সট আছে ডেসিমেন্টস মেমব্রেন, তারপর আছে এন্ডোথেলিয়াম। সো বেসিক্যালি যদি সাপোজ রিসিভার যিনি আছেন, অর্থাৎ রিসিভার কর্নিয়ার যদি এই 5টা লেয়ারকেই যদি সম্পূর্ণভাবে চেঞ্জ করতে হয়, তবে যেটা করা হয় সেটাকে বলা হয় পেনিট্রেটিং কেরাটোপ্লাস্টি। আর যদি রিসিভার কর্নিয়ার যদি 5টা লেয়ারকে যদি চেঞ্জ না করে, যদি শুধু সুপারফিশিয়াল লেয়ার মানে এপিথেলিয়াম লেয়ার যেটা আছে সেটাকে, তারপর আছে ডেসিমেটস মেমব্রেন, এপিথেলিয়াম, বোম্যান্স মেমব্রেন আর হচ্ছে স্ট্রোমা, যদি এই তিনটেকে যদি চেঞ্জ করা হয় এবং ডেসিমেটস মেমব্রেন আর যদি এন্ডোথেলিয়ামকে যদি ইনট্যাক্ট রেখে দেওয়া হয়, তার মানে ডেসিমেটস মেমব্রেন এন্ডোথেলিয়ামকে যদি চেঞ্জ না করা হয়, তাহলে সেগুলোকে বলা হয় ল্যামেলার কেরাটোপ্লাস্টি বা ডিপ অ্যান্টেরিয়র ল্যামেলার কেরাটোপ্লাস্টি। তার মানে এই সমস্ত ক্ষেত্রে বেসিক্যালি কি করা হয় যে ইনার যে হচ্ছে একদম ভেতরের যে লেয়ারগুলো আছে সেগুলোকে কিন্তু চেঞ্জ করা হয় না। যেমন বেসিক্যালি হচ্ছে বেসিক্যালি হচ্ছে এন্ডোথেলিয়াম বা ডেসিমেটস মেমব্রেনকে কিন্তু চেঞ্জ করা হয় না, কিন্তু ডোনর কর্নিয়া থেকে যে স্ট্রোমা পর্যন্ত অংশটাকে কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়। আবার কিছু কিছু কেরাটোপ্লাস্টি আছে যেগুলোকে বলা হয় এন্ডোথেলিয়াল কেরাটোপ্লাস্টি। এগুলোকে কি করা হয়, ইনারমোস্ট লেয়ার্স অফ দ্য কর্নিয়া আর ট্রান্সপ্লান্টেড, মানে যে ভেতরে একদম এন্ডোথেলিয়াম লেয়ার আছে, শুধু সেই এন্ডোথেলিয়াম লেয়ারকেই কিন্তু কি করা হয়, ট্রান্সপ্লান্ট করে দেওয়া হয়। সুপারফিশিয়াল লেয়ারে যেগুলো যারা আছে, যেমন হচ্ছে স্ট্রোমা বা বোম্যান্স মেমব্রেন, সেগুলোকে কিন্তু ট্রান্সপ্লান্ট করা হয় না। তো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে এইগুলি হচ্ছে কর্নিয়াল সার্জারির কিছু কিছু টাইপস, বা এরকম টাইপেই কিন্তু কি হয়, কর্নিয়ার ডোনেশন কিন্তু হয়। তো যেখানে হচ্ছে কর্নিয়ার 5টা লেয়ারকেই সম্পূর্ণভাবে, অর্থাৎ রিসিভার ব্যক্তির কর্নিয়ার 5টা লেয়ারকেই চেঞ্জ করে দেওয়া হচ্ছে, সেটাকে বলা হয় পেনিট্রেটিং কেরাটোপ্লাস্টি। নেক্সট হচ্ছে রিসিভার কর্নিয়ার শুধুমাত্র সুপারফিশিয়াল লেয়ার, মানে ট্রান্সপ্লান্ট অফ অ্যান্টেরিয়র লেয়ার, বা যে লেয়ারগুলো সামনে আছে, যেমন এপিথেলিয়াম, বোম্যান্স মেমব্রেন আর স্ট্রোমাকে যদি ট্রান্সপ্লান্ট করা বা চেঞ্জ করে দেওয়া হয়, ডেসিমেটস মেমব্রেন এন্ডোথেলিয়ামকে যদি না করা হয়, তাহলে সেটাকে বলা হয় অ্যান্টেরিয়র লেমিনার কেরাটোপ্লাস্টি। এবার কি আরেকটা যে পদ্ধতি আছে, সেখানে হচ্ছে এন্ডোথেলিয়াম সেলকে শুধু চেঞ্জ করে দেওয়া হয়, তাহলে সেটাকে বলা হয় আপনার এন্ডোথেলিয়াল কেরাটোপ্লাস্টি। সেখানে কি হয় না, সেখানে হচ্ছে যে অ্যান্টেরিয়র লেয়ার যেমন এপিথেলিয়াম, বোম্যান্স মেমব্রেন, স্ট্রোমা, এই লেয়ারগুলোকে কিন্তু ইনট্যাক্ট রেখে দেওয়া হয়।
তো এই হচ্ছে বেসিক পার্থক্য প্রত্যেকের। ওকে, আচ্ছা। সো আমি তো কি হলো, আই ব্যাংক থেকে লোক এলো, আই ব্যাংক থেকে লোক আসার পর কি করলো যে কর্নিয়াকে তুলে নিল মৃত ব্যক্তির কাছ থেকে। এবার সেই মৃত ব্যক্তির কাছ থেকে যখন কর্নিয়াকে তুলে নিল, সেই কর্নিয়াকে বেসিক্যালি কি করা হয়, কোনো একটা মিডিয়ামে স্টোর করে রাখা হয়। তো বেসিক্যালি কি হয়, বেসিক্যালি খুব কম টেম্পারেচারে, মোটামুটি 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কিছু স্পেশাল মিডিয়া আছে, সেই মিডিয়াগুলোতে এই ডোনার কর্নিয়াকে প্রিজার্ভ করে রাখা হয়। তো আরেকটি পদ্ধতি হচ্ছে ক্রায়ো প্রিজার্ভেশন, যেখানে মোটামুটি লিকুইড নাইট্রোজেন দিয়ে মোটামুটি -80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সেই ডোনার কর্নিয়াকে প্রিজার্ভ করে রাখা হয়। তো ক্রায়ো প্রিজার্ভেশনে কী করা হয়, যে ক্রায়ো প্রিজার্ভেশন যখন করা হয় কর্নিয়াতে, তখন সেই কর্নিয়াকে কিন্তু 1 বছর মোটামুটি 6 মাস বা 1 বছর পরেও কিন্তু ইউজ করা যেতে পারে ক্রায়ো প্রিজার্ভ কর্নিয়াতে। তবে ক্রায়ো প্রিজার্ভ কর্নিয়ায় অনেক সময় কী হয়, অনেক লং টার্ম থাকার জন্য ক্রায়ো প্রিজার্ভ কর্নিয়াতে কিন্তু একটু সামান্য ওপাসিটি হয়ে যেতে পারে, যে কারণে কিন্তু অপটিক্যাল কোয়ালিটি অতটা ভালো আসে না। তো হচ্ছে দাঁড়িয়ে এবার আরও কিছু সলিউশন আছে, যেমন হচ্ছে আমরা জানি যে ম্যাকারি কফম্যান সলিউশন আছে, সেই সমস্ত সলিউশনে কিন্তু কর্নিয়াকে শর্ট টার্মের জন্য প্রিজার্ভ করে রাখা যায়। সো এরকম বেশ কিছু রকমের সলিউশন অ্যাভেলেবেল আছে, যেখানে হচ্ছে খুব কম টেম্পারেচার, মানে মোটামুটি 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কর্নিয়াকে প্রিজার্ভ করে রাখা হয়। ওকে, সো নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে আমরা যেটা যেটা দেখতে পাচ্ছি যে কর্নিয়াল ট্রান্সপ্লান্টেশনের সাকসেস হওয়ার পর কেমন দেখাচ্ছে। যেমন আপনি দেখতে পাচ্ছেন যে আমার বাঁ দিকের ছবিতে দেখুন যে দুটি কর্নিয়া আছে, সেগুলো বেসিক্যালি ওপেক। তো এই ওপেক কর্নিয়াগুলোকে যখনই হচ্ছে ডোনরের কর্নিয়া দ্বারা ট্রান্সপ্লান্ট করা হলো, তখন আমরা সবাই দেখতে পাচ্ছি যে সেই মিডিয়াটা কতটা ক্লিয়ার এবং অপটিক্যালি কতটা ক্লিয়ার হয়ে গেছে, এবং পেশেন্টে বা যে রুগী আছে বা যে রিসিভার আছে তার ভিশন কিন্তু কতটা তাড়াতাড়ি ইমপ্রুভ করে যায়, সেটা আমরা দেখতে পাচ্ছি ডান দিকের ছবিতে। কারণ কি না, কারণটা খুব স্বাভাবিকভাবেই এটা আমরা সবাই যদি ইমাজিন করতে পারি যে সাপোজ কারোর দরজা বা জানলা, সাপোজ কাচের জানলা আছে কারোর বাড়িতে, তো সেই জানলা যদি পুরোপুরিভাবে ঘষে যায় বা ওপেক হয়ে যায়, তবে সেই জানলা দিয়ে তো আলো আলো যেতে পারে না, রাইট? তো সেই কাচটাকে যদি চেঞ্জ করে দিয়ে আমরা একটা স্বচ্ছ কাচ আবার লাগিয়ে দিই, তাহলে কি হবে যে আবার সেখানে কিন্তু নতুন করে আলোটা যেতে পারবে। তো এই কনসেপ্টটাই এখানে প্রযোজ্য, যে যদি এই যে ওপেক বা ঝাপসা হয়ে যাওয়া কর্নিয়াকে তুলে ফেলে যখনই আমরা নতুন একটা কর্নিয়া লাগাবো, তাহলে কি হবে যে আবার সেই নতুন লাগিয়ে দেওয়া কর্নিয়ার মধ্যে দিয়ে সেই আলোটা কিন্তু ভালোভাবে যেতে পারবে। ওকে, তো আজকে আমার ভিডিওটা এইটুকুই অবধি থাকবে। নেক্সট পার্টে আমরা আলোচনা করব কিছু ফ্যাক্টসে নিয়ে আই ডোনেশনের, যেগুলো আমাদের প্রত্যেকের জানা উচিত। তো নমস্কার, যদি ভিডিওটি যদি ভিডিওটি আপনারা সবার যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ওকে।